বাংলাদেশে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। জাতীয় সংসদে নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি। একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। কিন্তু এই নির্বাচন কি সত্যিই স্বচ্ছ ও ন্যায্য হবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলটির নিবন্ধন স্থগিত। এই একপক্ষীয় সিদ্ধান্তের ন্যায্যতা কোথায়? কি কারণে দেশ জুড়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তিকে ভোট প্রক্রিয়ার বাইরে রাখা হলো তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এখন রাজনৈতিক সহিংসতা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ইনকলাব মঞ্চের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা, তারপর বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের বৈঠক, এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? ইউনিস নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন কি রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর ভূমিকা পালন করছে, নাকি শুধুই পরিস্থিতি আরো উত্তেজিত হতে দেখছে? বিএনপি ও অন্যান্য দল প্রস্তুতি নিচ্ছে, জোট ভাঙছে, নতুন সমঝোতা হচ্ছে। এই পরিবর্তনশীল রাজনৈতিক পরিবেশে প্রশাসন কি নিশ্চিত করছে জনগণের ভোটাধিকার এবং নিরাপত্তা সংরক্ষিত থাকবে, নাকি প্রশাসনের অমিল ও সিদ্ধান্তহীনতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে? বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা যেন দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কিভাবে নিশ্চিত করা যাবে নির্বাচন স্বচ্ছ হবে, সেটাই এখন দেশটির শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের প্রশ্ন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কার হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন দুজন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ। রয়েছেন ডক্টর সঞ্জয় রায় এবং ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত স্যার। সঞ্জয় স্যার, প্রথমে আপনার কাছে আসি। নির্বাচন স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে কিনা, একপক্ষীয়ভাবে প্রধান রাজনৈতিক দলকে বাদ দেওয়ার কি প্রভাব হবে তা নিয়ে জোর চর্চা তো চলছে, অনেক প্রশ্ন উঠেছে। এখন আপনি এই জায়গায় কি মনে করেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া কি গণতান্ত্রিক নীতি অনুযায়ী সঠিক হবে? মানে জনগণ কি এই নির্বাচনে অংশগ্রহণকে বিশ্বাস রাখবে তাহলে? নমস্কার। আলোচনা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি ব্যক্তিগতভাবে যা বুঝতে পারি তা যে, দেখুন, আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বেসিক্যালি স্বাধীনতাটাই এসছে আওয়ামী লীগকে ধরে। তো এখনো সেটা সত্যি কথা, 5ই আগস্ট 2024 তো 2024 যে হাসিনা যে কোনো কারণেই হোক দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, পলিটিক্যাল আশ্রয় নিয়েছে। এখন রাজনীতি ইলেকশন সেখানে হবে 12ই ফেব্রুয়ারি। কিন্তু আওয়ামী লীগের মতো একটা গুরুত্বপূর্ণ দলকে বাইরে রেখে, যার ভোটের যেটা জনভিত্তি, যেটা আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে, তারা বলছে যে আওয়ামী লীগের জনভিত্তি এখনো অন্য যে কোনো দল থেকে বেশি আছে। তারপরে ইট ইজ অ্যারাউন্ড 35%। আচ্ছা, ইউ গেট ইট 30%। ওকে। তো এখন বিএনপি কেও বলছে যে বিএনপি 32-33% পেতে পারে। আচ্ছা, জামায়াতের বলছে যে যদি জামায়াত বেশি হয় 20-25%। আর ওই যে এনসিপির কথা বললেন, দে আর বেসিক্যালি ভেরি স্টেক অ্যাবাউট 5%। যে বিভিন্ন যে আন্তর্জাতিক যে বিভিন্ন এক্সপার্ট যারা সংস্থাগুলো আছে, ওদের যে অভিমত, যেটা আমি পত্রপত্রিকায় দেখেছি, তারা এখনো ভোটের রাজনীতিতে পরীক্ষিত নয়। দে আর নট টেস্টেড ইয়েট। তো আর সেকেন্ড হলো যেটা সেটা আপনি যেটা সত্যি কথা, বিভিন্ন দেশ থেকেই বলছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও বলছে যে এইরকম একটা দলকে যে কোনো কারণেই হোক, লোকে হয়তো যারা নাকি এখন ক্ষমতায় এসেছে ওদের হয়তো আওয়ামী লীগকে পছন্দ না হতে পারে, বা কিছু সংখ্যক লোকের হয়তো পছন্দ না হতে পারে, শেখ হাসিনার হয়তো কিছু কাজকর্ম অপছন্দ থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে একটা দলকে, যেখানে একটা 1/3 অফ দ্য টোটাল পপুলেশন যে দলটাকে সাপোর্ট করে, ওদেরকে আপনি বাদ দিয়ে একটা নির্বাচন করবেন, আর সেই নির্বাচনটা যে একদম ভাবে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হবে, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা হচ্ছে।
এবং দিস ইজ বেসিক্যালি এবং তাতে আলটিমেটলি বাংলাদেশের মানে খুব বেশি ভালো হবে বলে আমি মনে করি না। কিন্তু আমাদের যেটা কনসার্ন প্রতিবেশী দেশ হিসাবে, বেসিক্যালি ভারতবর্ষের সঙ্গে তো বাংলাদেশের একটা ঐতিহাসিক যোগাযোগ, ঠিক আছে? সুতরাং এই বাংলাদেশ যদি অস্থির হয় তো তার ইম্প্যাক্ট আমাদের উপর আসবে, ঠিক আছে? এ গুড নেইবার ইজ অলওয়েজ বেসিক্যালি ইজ এক্সপেক্টেড বাই এভরিওয়ান, ঠিক আছে? এখন বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক দীর্ঘদিনের, হেলদি রিলেশনশিপ ছিল। সুতরাং বাংলাদেশের যে মানে অশান্তিটা আমাদেরও মানে নানা বিভিন্ন দিক থেকে আমাদেরকেও দুশ্চিন্তাগ্রস্ত রাখছে। সুতরাং ভারত সরকার যদি মনে করে বা আমরা ভারতীয় হিসাবে যদি মনে করি এটা আলাদা দেশ, ঠিক আছে, কিন্তু এটা বললে হবে না। কারণ কি, ত্রিপুরার মতো ছোট রাজ্যেরও বাংলাদেশের সঙ্গে প্রায় 856 কিলোমিটারের মতো আপনার কি জানি কয় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সুতরাং ওইখান থেকে বাংলাদেশ থেকে ধরেন না তুইও চলে আসবে যদি স্বস্তিতে ভোট না হয়, যে গন্ডগোলটা ইদানিংকালে কয়দিনের মধ্যে জাস্ট নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে আপনি বলছিলেন হাদি হত্যা হয়েছে বা যে সমস্ত ঘটনা যেগুলো আছে, আমার তো মনে হয় প্রবলেম ইন দ্য ডেজ টু কাম ইট উইল গো অন ইনক্রিজিং, বাড়তে থাকবে, কমবে না। তার এগুলো নিয়ে তো আমাদেরকেও ভারত সরকারকেও বেসিক্যালি তটস্থ থাকতে হবে। কারণ আমাদের সঙ্গে ওদের কানেক্টিভিটি বলুন, ট্রেড বলুন, প্লাস কাউন্টার ইনসার্জেন্সি বলুন, এই সম্পর্কগুলো সবকিছুভাবে জড়িয়ে আছে। সুতরাং গোটা বাংলাদেশকেই ভারত চারদিক থেকে আমরা বাউন্ডারি, বাংলাদেশের গোটা বাউন্ডারিটা 4000 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাই ভারতকে অবশ্যই একটা অন্য জায়গায় চিন্তিত রাখার জায়গা অবশ্যই। সুতরাং বাংলাদেশ অস্থির হবে মানে কি, পুরো সাউথ বিভিন্ন দেশ থেকে সাউথ ইস্ট এশিয়ার একটা কিন্তু একটা প্রাণ কেন্দ্র বলা যায় বাংলাদেশ এখন। এভরি কান্ট্রি ইজ বেসিক্যালি কিপিং আই অন দ্য বাংলাদেশ, ঠিক আছে? তো সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়ার স্বার্থ তার সঙ্গে অনেকটাই জড়িত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো উই নিড টু বি ভেরি ফোকাসড এবং উই নিড টু বি ভেরি কেয়ারফুল এবং আমাদেরকে তটস্থ থাকা উচিত হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। ঠিক, অবশ্যই ভারত নজরে রাখছে এবং শুধু ভারত নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশ এবং সচেতন মহল বাংলাদেশের দিকে নজর রেখেছে। এখন আসবো আপনার কাছে আরেকবার, ননীগোপাল স্যার, এই যে মানে এখন জনগণ যেটা বলা হচ্ছে অনেকেই, যে কোনো দলের কোনো নেতৃত্ব যদি দোষ করে থাকে বা দেশের নাগরিকের কাছে যদি উনি দায়বদ্ধ থাকে, প্রশ্নবদ্ধ থাকে, তাহলে সেই মানে নেতাকে বা নেত্রীকে হয়তো আইনের আওতায় আনা হবে, কিন্তু তার জন্য গোটা দলকে বহিষ্কার করা, একটা নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে সেই দলকে বাদ করা, ব্রাত্য রেখে দেওয়া, সেটাকে জনগণ কিভাবে, বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে এবং বাংলাদেশের সচেতন মহল এই নির্বাচনে অংশগ্রহণটাকে বিশ্বাস রাখবে কিনা যদি আওয়ামী লীগকে ব্রাত্য রাখা হয় সে শব্দে? নমস্কার। আওয়ামী লীগের মতো একটা দল যাদের নেতৃত্বে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারতের সাহায্য ছাড়া হতো না, এটাও ঘটনা, কিন্তু নেতৃত্বটা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন যদি আমি ধরে নেই 12ই ফেব্রুয়ারি হয়েও যায়, তারপরেও কিন্তু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না ওই নির্বাচনের মাধ্যমে। এখন যারা বলছিলেন যে শেখ হাসিনা স্বৈরাচারী, তার ফেসিস্ট, এই সমস্ত শব্দ দিয়ে শেখ হাসিনাকে তখন মিথ্যে কতগুলো অপবাদ দিয়ে চক্রান্ত করা হয়েছিল উৎখাত করার জন্য। এটার পেছনে মূলত আমেরিকা না, মূল কলকাঠিটা নেড়েছে আমেরিকা। পাকিস্তান আছে, পাকিস্তানের যে জামাতপন্থী যারা বা যারা রাজাকার বা আলবদর, যারা উগ্র মৌলবাদও আমি বলবো না, কারণ এখানে মুসলমান তো মুসলমানকে মারছে, তো মৌলবাদী যদি ওদের যে ব্যাপারটা যেটা বলছে ওরা, যে ইসলামিক ব্রাদারহুড কি জানি এই সমস্ত কথাবার্তা বলে না, তো এরকম বললে তো ওরা নিজেরা নিজেদেরকে খুন করছে। হিন্দুরা বাংলাদেশে টর্চার হচ্ছে, নো ডাউট। পাকিস্তান তো শেষই করে দিয়েছে, হিন্দু আর এখন বেশি নাই, অন্যরাও বেশি নেই। কারণ আমি দেখলাম বাংলাদেশে, পাকিস্তানে প্রায় 2000-2500-এর মতো মন্দির মসজিদ এই সমস্ত ছিল, আরে মসজিদ না, মানে প্যাগোডা
বা ওই যে গির্জা এগুলো ছিল, এখন নাকি 35টি আছে বাংলাদেশ পাকিস্তানে। তো বাংলাদেশেরই একই অবস্থা, এখানেও তো ধীরে ধীরে সব কিছু মানে শেষ করে দিচ্ছে। তো ব্যাপারটা হলো এখানে যেই গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তো এইরকম একটা জনপ্রিয় দল, স্যারে বলছিলেন এখানে 35%, আসলে 35% না, আমি যেটা মানে বিভিন্ন স্তরে আমি যেটা দেখেছি বা আলাপ আলোচনা যেটা বেরিয়ে আসছে, এখানে মোর দ্যান 50%-এর কাছাকাছি এখনো আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে আছে। আচ্ছা, এবং এদের যে জনপ্রিয়তাটা এত বেশি আর কি, শেখ হাসিনা যদি মানে আমি কি বলবো, চাপটা এত বেশি ইউনিসের উপর, ইউনিসে সম্প্রতি বলতে বাধ্য হয়েছেন যে আসলে তো মানে আমরা পার্মানেন্টলি আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করিনি, সাময়িকভাবে ওরা তো ইচ্ছা করলে মানে নির্দল হিসাবে তোমরা ইচ্ছা করলে মানে লড়াই করতে পারো, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারো। তো এরকম ভাবে ওরাও কিন্তু রিট্রিট করছে। মানে এখন আদৌ যেটা ভাবছি, জনগণের বাংলাদেশের মানুষের যে আমরা যতটা সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন জায়গায় যে সমস্ত যা দেখি আর কি, সেখানে দেখতে গেলে একটা জামাতে ইসলামী এবং বিশেষ করে পাকিস্তানপন্থী, অর্থাৎ যারা তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সেই শক্তিটা বাদ দিলে পরে অন্যরাও এখন নড়ে চড়ে বসেছে। কারণ ইতিমধ্যে যে বিএনপির সঙ্গেও এই জামাতে ইসলামী বা যেটা হয়েছে, ওদের কিন্তু সম্পর্ক একদম ভালো না, মানে অনেকটা আদায় কাজ করায়। তো এখন যারা এরকম বড় বড় কথা বলছিল, এরা আস্তে আস্তে এদের গলার স্বরটা কিন্তু নিচের দিকে হয়ে আসছে, মানে নিচু হয়ে আসছে আর কি, সেই জোরে আর কথা বলার যে সাহসটা সেটা পাচ্ছে না। দ্বিতীয়ত হলো কি, যেটা ভাইটাল যেটা পয়েন্টটা, সেটা হলো বাংলাদেশের আদৌ নির্বাচনটা হবে কিনা। আমেরিকার জোরে যারা এই সমস্ত ঘটনা করছিল, আমেরিকার জোরে এই কারণ পাকিস্তান যতই হন্নিতন্নি করুক না কেন, পাকিস্তানের এমন কিছু নেই। আমেরিকা যদি পাকিস্তানের হাত থেকে মাথার উপর থেকে হাতটা তুলে নেবে, সেদিন থেকে পাকিস্তান একেবারে আমি বলবো জিরো হয়ে যাবে, পাকিস্তানের কোনো ব্যাপার নেই। কারণ তার এক একটা প্রদেশ 3 টুকরো হবে পাকিস্তান, এখনই যদি সুযোগ হয় পাকিস্তান 3 টুকরো হবে। কিন্তু আমেরিকা যে তাসটা খেলার চেষ্টা করছিল ইমরান খানকে সরিয়ে, বা এর আগেও মানে এরা যেভাবে সরকার পরিবর্তন করে যেভাবে করেছে, খেলা করে করেছে, এখন আসিফ মুনির না কি জানি বাংলাদেশের যে সেনাপ্রধান, বা ওই যে এর নাম কি শাহবাজ শরীফ, তাদেরকে প্রজেক্ট করে যেভাবে পাকিস্তানটাকে কন্ট্রোল করেছে আমেরিকা, সেই কন্ট্রোলটা কিন্তু আমেরিকা ক্যালকুলেশনে ভুল করে ফেলেছে, সেটা বাংলাদেশকে ওরা পারেনি। কারণ বাংলাদেশের জনগণ মোটেই এই সরকারটাকে, এই অবৈধ সরকারটাকে, এটা একদম পুরোপুরি আনকনস্টিটিউশনাল সরকার। কারণ ওখানে তো পৃথিবীতে একটা মাত্র দেশ আছে যে দেশটা আর্মি চালায়, সরকার যেই থাকুক আর্মি চালায়, সেটা হলো পাকিস্তান, সেটা হলো পাকিস্তান রাষ্ট্র। তো সেখানে যেরকম ভাবে ওরা পেরেছে, বাংলাদেশে কিন্তু এটা পারেনি আমেরিকা এখানে ফ্লপ করেছে। কিন্তু প্রথম দিকে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যা বলেছিলেন, আমেরিকার একটা পার্মানেন্ট ফরেন পলিসি আছে, তারা সব সময় নিজেকে এস্টাবলিশ করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে তারা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে অস্থিতিশীল করে তোলে, অস্থির পরিস্থিতি করে তোলে। তো সেক্ষেত্রে আমেরিকা এখন দেখছে যে বাংলাদেশে কিন্তু সাকসেস হচ্ছে না। কারণ ইউনুস যে সমস্ত স্টেপগুলো নিচ্ছে, যে সমস্ত কর্মসূচি নিচ্ছে, এরা পুরোপুরি করাপ্ট এবং জনগণের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ ইউনুস হতে পারে নোবেল অরেটর, কিন্তু লরেটর, কিন্তু তার কোনো জনপ্রিয়তা নাই। আর ওর যে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এখন মনে হচ্ছে এটা বোধহয় ফার্স, ওকে ও এই নোবেল পুরস্কারের উপযুক্তই না। শুধু আমেরিকান মেড আগে থেকে প্রজেক্ট করে তাকে নোবেল পুরস্কার দিয়েছে, তারপরে ওকে এখানে এনে বসিয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণের সঙ্গে, জনগণের যে দৃষ্টিভঙ্গি, তাদের সঙ্গে শেখ হাসিনা যে সমস্ত কাজকর্ম করেছেন বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে, শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু মানুষের অর্থনৈতিক সামাজিক যে নিরাপত্তা বা সুস্থিতি ছিল সেখানে, অনেকে বলছে ভোটাধিকার সেখানে নাকি ভোট দিতে পারতো না। তো যাই হোক, কিন্তু দেশের উন্নয়ন হয়েছে, রিক্সা শ্রমিক সাধারণ মানুষ সেখানে কিন্তু খুব সুখে শান্তিতে ছিল। এখন ওই যে হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল, এরাও কিন্তু এখন চাইছে বাংলাদেশে আবার হাসিনা আসুক। তো সুতরাং হাসিনাকে ব্যতীত ছাড়া বা ওই যে আওয়ামী লীগকে ছাড়া
বাংলাদেশের নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। কারণ আন্তর্জাতিক মহলও এখন পর্যন্ত চাইছে যে সর্বজনমতের ভিত্তিতে এবং সকলের পার্টিসিপেশনের পার্টিসিপেশনের ভিত্তিতে, মানে অংশগ্রহণের ভিত্তিতে, সবাই অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনটা হোক। এটা কিন্তু ক্ষেত্রটাকে নষ্ট করে দিয়েছে ইউনূস। আর ইউনূস এখন কখন পালিয়ে যাবে ঠিক নেই। আজকে একটা সোশ্যাল মিডিয়া দেখেছি, কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। যে কিন্তু পরিস্থিতিটা ইউনূসের 100%। এখন ভয়টা, এখন এই যে অন্তর্বর্তী সরকারের বা যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন বা নতুন যারা দল করেছেন এনসিপি, এখন ভয়টা কি সেই জায়গায় যে যদি আওয়ামী লীগ লড়াই করে তাহলে অন্যদের আবার সেই সুযোগ থাকবে না? আর যেভাবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে 5ই আগস্ট 2024, তারপর নানান ঘটনার প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে এখন যদি লড়াই করে আওয়ামী লীগ, তাহলে হয়তো আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গেছে? তার জন্য কি আওয়ামী লীগকে একদম নির্বাচনের বাইরে রাখার জন্য এই প্রচেষ্টা? হ্যাঁ, আওয়ামী লীগের এখন শেখ হাসিনার যে জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, মানুষ যেভাবে আওয়ামী লীগের দিকে ঝুঁকছে, এখন যদি নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, মানে মানুষের কনসেনসাস যেটা, সার্বিক জনমতের প্রতিফলন যদি ঘটে, তাহলে কিন্তু এরা মুছে যাবে। ওই এনসিপি যেটা, ওটার কোনো, ওদের কোনো জনপ্রিয়তা, ওদের ভোটের কোনো পার্সেন্টেজে আসবে না ওদের ব্যাপারটা। বিএনপির যেটা ছিল সেটাও কিন্তু তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করতে গিয়ে, এরা আদৌ কি পাকিস্তানপন্থী জামায়াতের সঙ্গে? কারণ বিএনপির মধ্যে যে ফজলুর রহমানের মতো যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন, এরা কিন্তু, উনি যখন বলেন কথাবার্তা, তখন উনি বারবার বলেন যে আমার দল কি ভাবলো আমি জানি না, শেখ হাসিনাকে যেভাবে বিচার করা হয়েছে, এই সরকার অবৈধ সরকার, এই সরকারের বিচার করার ক্ষমতাই নাই শেখ হাসিনার। এবং যেই ট্রাইব্যুনাল গঠন করেছে সেটাও মানে সংবিধানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সংবিধানের মানে এখতিয়ারের বাইরে। সুতরাং এই বিচার মোটেই আন্তর্জাতিক তো বিচারালয়ে গেছে, ওরা আওয়ামী লীগের লোকরা ওখানে গেছে, সেখানে ওটা টিকবে না, মানে মোটেই এটা ভ্যালিড হবে না আর কি। বরঞ্চ ওরাই, যারা এই বিচারের কার্য করেছেন, ওরা কিন্তু ভেজালে পড়বে, হয়তো ওদেরই উল্টো ফাঁসি হতে পারে। পরিস্থিতিটা এমন জায়গায় গেছে আর কি। সুতরাং এরা ভাবছে যে আওয়ামী লীগকে যদি আমরা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখি, তাইলে হয়তো বা কোনোভাবে কোথায় যাবে, কাউকে না কাউকে হয়তো ভোট দেবে। কিন্তু আওয়ামী লীগকে বাইরে রাখলে পরে আমার মনে হয় না 30% লোকও ভোট দিতে যাবে, সেখানে এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সেটাকে কতটা গোটা দেশের জনমত হিসেবে ধরা হবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে যাবে। এখন সঞ্জয় স্যার, এই যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বা হামলা এবং উগ্রপন্থী গোষ্ঠীর যে একটা প্রভাব, এটা একটা বিরাট উদ্বেগের বিষয়। কি মনে করেন যে নির্বাচনের আগে প্রশাসন কি রাজনৈতিক সহিংসতা রোধে যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে বা নিতে পারবে? না, দেখুন, বাংলাদেশে তো কোনো সরকার আছে বলে আমি ভাবছি, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ কি, যেভাবে আপনি 5ই আগস্ট 2024 পর থেকে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, যত আপনি হিন্দু নিপীড়ন না, শুধু সাধারণ লোকের উপর যেভাবে নাকি মানে অত্যাচার বা আক্রমণ এসেছে, কোন জায়গাটায় আপনি বাংলাদেশের সরকারকে আপনি দেখেছেন সক্রিয় হতে? আই হ্যাভেন্ট সিন। ঠিক আছে? তো এখন আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি, ইউনূস সরকার জানে, ইউনূস জানে যে যদি ইউনূসের তো একটাই উদ্দেশ্য, আমি পার্সোনালি আপনাদের টক শোতেও বলেছি একবার, যে ইউনূসের একটাই বেসিক্যালি উদ্দেশ্য, টু লিঙ্গার স্টে এজ এন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার। ওকে, সেটা তো যদি এখন যদি নির্বাচনটা যদি উনি প্রধান হয়ে বসে থাকতে চান, উনি প্রধান হয়ে বসে থাকতে চান, ঠিক আছে, উনি এখন হয়তো ভাবছেন যেভাবেই হোক, যদি যে যত পার্সেন্টেজই ভোট হোক, 30% হোক, 32% হোক, এখন আওয়ামী লীগের লোক ভোট দেবে কি না দেবে সেটা পরের ব্যাপার। যদি ভোট হয়, যদি সেখানে যদি 40% ভোটও কাস্ট হয়, তো কেউ না কেউ তো জিতবে। জিতলে পরে উনি হয়তো আইং ফর দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট। ওকে, ঠিক আছে। উনার এখানে ইউনূস যা কিছুই করছেন, উনার ব্যক্তিগত একটা ইচ্ছা, সেটাকে বাস্তবায়ন করবার জন্যই বাংলাদেশের লোকের সঙ্গে, বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে উনি ছেলে খেলা করছেন, আমি বলে ব্যক্তিগতভাবে মনে করি। এখন যদি ভোট হয়, উনি বলছিলেন 50% বা আওয়ামী লীগের হয়তো ভোট শেয়ার থাকতে পারে,
থাকতে পারে, কারণ কি বাংলাদেশের সাধারণ লোক তো, আপনি যদি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান, বাংলাদেশের অর্থনীতি একদম শেষ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সাধারণ লোকের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ঠিক আছে, তার সঙ্গে আছে ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় মানে বলা, ঠিক আছে। এখন একটা জিনিস যেটা নাকি সোশ্যাল মিডিয়া তো আমি লক্ষ্য করি মাঝে মাঝে যদি দেখি, তো বাংলাদেশের লোক আজ থেকে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন ভারত বিরোধী জিগির যতটুকু ছিল, এখন কম্পারেটিভলি সাধারণ মানুষও কিন্তু দেখবেন দে আর টেলিং যে ইন্ডিয়ার তারা কিন্তু ততটা ভারত বিরোধী জিগির না, এখন সেই অর্থে ভারত বিরোধী জিগিরটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, বিশেষ করে সামাজিক মাধ্যমে। মানে এটা, এবং এটা যে ইনসেপ্টেড ছিল, মৌলবাদী শক্তিগুলো যে এগুলোকে যে ইনসেপ্ট করেছিল সেটা এখন থেকে বোঝা যাচ্ছে। এবং তার মানে কি, যদি এখন মানে মানুষের মধ্যে রিজেন্টমেন্ট বাড়ছে মানে কি, এবং বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে বিএনপি ক্ষমতায় থাকলেও বিএনপি ডেলিভার করতে পারবে না, কারণ কি আনলেস এন্ড আনটিল বিএনপির যে মূল যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো যদি শিফট না করে, পরিবর্তন না করে, ঠিক আছে, এবং এন্টি ইন্ডিয়া যে স্ট্যান্ড যেটা বিএনপির ছিল, ঠিক আছে, এবং মানে এগুলো যদি শিফট না করে, তাহলে ভালো প্রতিবেশী হিসেবে ভারতের মতো দেশকে যদি কাছে না পায়, তাহলে বাংলাদেশকে চালানো কিন্তু বিএনপির পক্ষে কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটা বাংলাদেশ সাধারণ মানুষ জানে। এই যে নরবরে কন্ডিশন, এই নরবরে কন্ডিশনটা থেকে ইউনূস চাচ্ছে সে তার নিজের যে অবস্থানটাকে একটু পোক্ত করতে, এটা আমার মনে হয়। কারণ কি এখনো দেখুন, বেসিক্যালি নির্বাচন হয়তো হবে, যদি মানে যদি আরো বেশি যদি আক্রমণ হয়, যদি অনিশ্চয়তা হয়, আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, বিদেশি শক্তিগুলো, বিদেশি বিভিন্ন দেশগুলি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স বা ভারতের মতো বা অন্যান্য দেশ থেকে যদি আরো বেশি চাপ আসে, তাহলে হয়তো নির্বাচন প্রক্রিয়া হয়তো ব্যাহত হতে পারে। নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়াটাও তো ইউনিসের পক্ষেই যাবে, ঠিক আছে। নির্বাচন যত লিঙ্গার করবে ইউনিসের ভালো, ইউনিসের ভালো। সুতরাং ইউনিসের কাছে একটা স্ট্র্যাটেজি, তাই সে বেসিক্যালি অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ডটা নিয়েছে এবং জামাতকে লাগিয়ে রেখেছে। কারণ সে ইউনিস খুব ভালো করে জানে যে এনসিপি এবং জামাত কারোরই কিন্তু কোনো লোকাল স্ট্যান্ডিং নেই টু টেক দ্য বেসিক্যালি দ্য কনফিডেন্স অফ দ্য বাংলাদেশি পিপুল। আর বাংলাদেশি ইন্ডিয়ার যেটা চিন্তা, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওদের দেশের সঙ্গে আমাদের যেহেতু একদম নেক্সট রুম নেইবার, আমাদের ওদের সঙ্গে 4000 কিলোমিটারের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, আমরা গভর্নমেন্টের আমাদের একটা বিশাল ব্যবসা সেখানে রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি আমাদের প্রচুর ব্যবসা ওদের সঙ্গে এক্সপোর্ট আমরা করতাম, আমাদের কানেক্টিভিটি ছিল, নর্থ ইস্টের সিকিউরিটির ব্যাপার আছে, তো কাউন্টার ইনসার্জেন্সি ব্যাপারগুলো আছে, ঠিক আছে। এগুলো তো বেসিক্যালি এগুলো তো একটা মানে এই মানে টালমাটাল অবস্থায় চলে আসবে। পররাষ্ট্র দপ্তরের পররাষ্ট্র নীতিতে শিফট আনতে হবে। সুতরাং ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ অলসো সাম মানে কম্পালশনস, ঠিক আছে। সুতরাং এই যে সমস্ত দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছিলাম যে ইন্ডিয়া মানে আরো এক্সাক্ট, আমার মনে হয় ইন্ডিয়া গভর্নমেন্ট শুড এক্সাক্ট মোর প্রেশার অন বাংলাদেশ। ওকে ননি স্যার, এই যে জায়গাতে মানে হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই মানে যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের কথা যেটা মানে সঞ্জয় স্যারও বলছিলেন, যে জেরবার বাংলাদেশ এখন এই মুহূর্তে সাধারণ মানুষ তো খুবই দুর্দশা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এখন এই রাজনৈতিক অস্থিরতার নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে কিভাবে প্রভাবিত করছে এবং তারা এই নির্বাচনটাকে কিভাবে দেখছে বলে আপনি মনে করেন? কারণ নির্বাচন হওয়া মানে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, সরকার প্রতিষ্ঠা হওয়া মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া মানে দেশটির উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হবে। তারা কিভাবে দেখছে? দেখুন, নির্বাচনটা তো সবার কাছেই কাম্য। বাংলাদেশে যেহেতু একটা অবৈধ সরকার চলছে, এরা কোনো সেভাবে ফরেন পলিসি মেকিং করতে পারছে না, বা বিভিন্ন দেশ, ইউরোপিয়ান দেশগুলি এখন ওদের সাথে কোনো রকম চুক্তি টুক্তি করতে এই সরকারের সাথে রাজি না। ভারতবর্ষের তো আর প্রশ্নই ওঠে না, কারণ ভারতবর্ষ শেখ হাসিনাকে যেই স্থানটা দিয়েছে এটাই ওদের জ্বালার কারণ, পাকিস্তানেরও বা আমেরিকার। এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট একটা বিশাল চপেটাঘাত মেরে রেখেছে শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়াটা। এখন ব্যাপারটা হচ্ছে, শেখ হাসিনাকে যে সমস্ত প্রশ্নে উৎখাত করা হয়েছিল, ওই যে কোটা বিরোধী, কোটা তো একটা ইস্যু ছিল, আসলে ব্যাপারটা এটা না। আর বলছিল যে ভারতের কাছে নাকি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, ভারতবর্ষের 26 লক্ষ কর্মচারী নাকি বাংলাদেশে চাকরি করছে, সরকারি কর্মচারী, সরকারি স্তরে চাকরি করছে। এরপরে বাংলাদেশের সঙ্গে এমন কিছু চুক্তি করেছে যেগুলো
পাকিস্তান বাংলাদেশের ভারতবর্ষ অ্যাডভান্টেজ নিয়েছে, ভারতের হিতে বাংলাদেশকে হয়েছে, মানে একদম শেষ করে দিয়েছে। এখন মানুষ যে মাত্র দেখছে ভারতবর্ষ শুধু একটু বর্ডারটা সিল করে দিয়েছে, দেওয়ার পরে পেঁয়াজের কেজি তো এখন 150 টাকা, এখন আবার চুক্তি করেছে পেঁয়াজ নেওয়ার জন্য। তো ইলেকট্রিসিটিও ভারতবর্ষ থেকেই চলে, ওদের চিকিৎসার যে সমস্ত পরিষেবা সেগুলি এরা ভারতের সঙ্গে পাবলিক এখন ডাইরেক্ট এবং দেখতে পাচ্ছে যদি ভারতবর্ষের সঙ্গে যদি শেখ হাসিনার এতই চুক্তি থাকে, মানে ভারতবর্ষের কাছে বাংলাদেশে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, তো সেই সমস্ত চুক্তিগুলি কি, তুমি সেই চুক্তিগুলি বাতিল করো। তুমি দেখি কি কি চুক্তি ছিল, তুমি সেগুলো বাতিল করো। কোনোটাই বাতিল করতে, ইভেন ইলেকট্রিসিটি পর্যন্ত না দিলে পরে এখন পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে। এখন যেই মাত্র 150 টাকা বা 160 টাকা পেঁয়াজের কিলো হয়েছে, না শুরুতে সেখানে একটা কনসাইনমেন্ট ছিল শুরুতে যে ভারত থেকে নেব না, আমরা এখন চীন থেকে নিয়ে আসবো, আমরা চীন থেকে নিয়ে আসবো, অন্য দেশ থেকে নিয়ে আসবো, আমরা অন্য দেশের সঙ্গে সব চুক্তি করব। তো সেগুলো এখন সবকিছুই ফানুস হয়ে গেছে, এবং ভারতের চাল গেছে সৌদি আরব, সৌদি আরব থেকে আবার ঘুরে এসছে বাংলাদেশ। এখন সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে, ওরা তো প্রচন্ড মার খেয়ে গেছে, কারণ এই যে আমদানি রপ্তানি এবং বিশেষ করে তারা এই ভারতবর্ষ এতটা উদার ছিল বাংলাদেশের প্রতি, যে ইয়েগুলি কি বলে, ওই যে ফ্লাইটে যে মালগুলো যে যায়, কার্গো, ভারতবর্ষের মাল না পাঠিয়ে বাংলাদেশকে সুবিধা দিত, আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন দেশে ফ্লাইটে মাল পাঠানো, কার্গোতে মাল পাঠানোর জন্য। যেই মাত্র এটা বন্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশের যে মানে কি বলবো, মানে প্রাণ যায় কাকতিসার। এখন তাদের যে ব্যবসা এবং তাদের যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি, লক্ষ লক্ষ মহিলারা সেখানে কাজ করতেন, এরা এখন হাত গুটিয়ে বসে আছেন, তাদের ব্যবসা বাণিজ্যিক মাঠটা এমন ভাবে খেলো, ডাইরেক্ট মানুষ এফেক্ট হয়ে গেছে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক চুক্তি মানে বন্ধ করে দেওয়ার ফলে। এখন সেই কারণে যারা প্র্যাকটিক্যাল, যে আগে চাল কিনতো 40 টাকা কিলো বা 50 টাকা কিলো, তাকে এখন চাল কিনতে হচ্ছে ডাবল দাম দিয়ে, তাও ভারতের চালই হয় পাকিস্তান না হলে সৌদি আরব ঘুরে বাংলাদেশে আসে। এখন এই জিনিসগুলো মানুষের কাছে, পাবলিকের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং বেকার যুবক যুবতী যাদেরকে গরম করে দিয়েছিল 26 লক্ষ কি, ওরা 26,000 সরকারি কর্মচারীও খুঁজে বার করতে পারেনি কারা ভারতীয় বাংলাদেশে কাজ করে। এই মিথ্যে প্রপাগান্ডাগুলো সাধারণ মানুষ তো বুঝতে পারে। হ্যাঁ, যদি সরকারটা পরিবর্তন না হতো, মানে শেখ হাসিনা যদি পরিবর্তন না হতো, তাহলে কিন্তু মানুষের এই অভিজ্ঞতাটা হতো না। ঠিক, মানে মানুষ এগুলো বিশ্বাস করত। এই যে আসিফ মনির, সরি, এই যে ওয়াকুরুজ্জামান, সে কিন্তু একটা গেম খেলেছিল ওয়াশিংটন, মানে আমেরিকার গেম, মানে হিসাবে আর কি। সে কিন্তু চাইছিল, আমেরিকা শেখ হাসিনাকে লাস্টলি বলছিল যে ম্যাডাম আমরা কি নেই, আপনি কি আপনি যাবেন না, বাংলাদেশ তা করবেন না। কিন্তু ভারতবর্ষের খবর ছিল যে শেখ হাসিনাকে সেখানে যে মবটা হবে, সে হাত পাও গুটিয়ে বসে থাকবে, সেখানে মেরে ফেলবে। কিন্তু সেখানেই ভারতের আর্মি জেনারেল থেকে শুরু করে এমন প্রেসার দিয়েছে, তারপরে বলছে তুমি পাঠাবে কি না বলো, না হয় আমরা ফ্লাইট পাঠিয়ে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো। তার এত সোজা না, কিন্তু জামাইয়া ধরে শেখ হাসিনাকে ফ্লাইটে তুলে একেবারে দিয়ে দিয়েছে আর্মির জন্য। এখানে কিন্তু একটা বিশাল খেলা গেছে, এখানেও কিন্তু ফেল করেছে। এই যে জিনিসগুলো সব, এই সমস্ত যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো, এই যে খেলাটা, সেই খেলাটা এখন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়াতে কি হচ্ছে, এখন মানুষের যে অভিমুখটা ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যে বাবা আমরা তো আগে দুবেলা খেতাম, আমরা আগে সুন্দর চিকিৎসা পেতাম, শুধু বর্ডারটা কোন রকম পেরিয়ে গেলেই আমরা ভারতবর্ষের যে সমস্ত নার্সিংহোম বা চিকিৎসা পরিষেবা আমরা পেতাম, বরঞ্চ আমাদের দেশের যে সাউথ ইন্ডিয়া বলুন, কলকাতা বলুন, বাংলাদেশের রুগী পেলে পরে এরা আরো জামাইয়া ধরে সেখানে এত আদর যত্ন করতে। তাহলে এখন সেটাই প্রশ্ন, যে সেই যে অংশের জনগণ বা যারা সত্যিকারই বুঝতে পারছে যে তারা কি সমস্যায় পড়েছে এই অস্থিরতার জন্য বাংলাদেশে, তারা কি এই নির্বাচনে মেনে নেবে কি যে আওয়ামী লীগের মতো একটা দল সেখানে অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তারা কি ধরনের ভূমিকা নিতে পারে এখানে? না, সেটা তো আমি বললামই, পাবলিক এখন পুরো নির্বাচনটা আদৌ হবে কিনা আই ডাউট। ওকে, তাহলে আবার আমি আমার ধারণাটা শেয়ার করতে পারি, নির্বাচন না হলে আবার সেই আদৌ হবে কিনা, যদি হয় সেটাও আমি বলবো টেম্পোরারি। বাংলাদেশ গৃহযুদ্ধ হবেই একটা, শেখ হাসিনা যতদিন পর্যন্ত না যায়। ভারত কিন্তু ছেড়ে দেবে না, ভারত এমনিতে ছেড়ে দেবে না, ওরা যাই বলো
ভারত ছেড়ে দেবে না, কারণ ভারতবর্ষে বাংলাদেশের জনগণ এখন মোর দ্যান 60%। এখন যারা এতদিন যাবৎ সাংঘাতিক ভারত বিরোধী ছিল, এখানে এদের মধ্যে কিন্তু সেই এখন আর সেই ব্যাপারটা নেই। টুপি পরানো শেষ, সাধারণ মানুষকে টুপি পরানো কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। সঞ্জয় স্যার, এই যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, মানে গণতান্ত্রিক স্থিতিশীলতা, অরাজকতা বা না রাজনৈতিক বিভাজন, মানে কোন দিকটা এগোবে তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু সচেতন মহল, অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে চর্চা করছে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে যাবে, নাকি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, যেমনটা বলছেন ননী স্যার, যে একটা গৃহযুদ্ধ বাংলাদেশে হবেই? কি দেখছেন, কি মনে করছেন? দেখুন, আমার মনে হয় বাংলাদেশের যদি আপনি ইতিহাসটা লক্ষ্য করে দেখেন, যে ট্রেন্ডটা, ওরা বেসিক্যালি বাংলাদেশে এখন যারা ইউনিট সরকার আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনিস বা কোনো যদি এখন যে সরকার আছে, যেই সরকারে আসুক, যদি আওয়ামী লীগের মতো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, যে সরকার আসবে সে সরকার অত্যন্ত দুর্বল সরকার হবে, তাতে জনগণের কিছুই ভালো হবে না। তার থেকে আমার মনে হয় যে ওয়াকার জমান ছিল, ইট উড হ্যাভ বিন বেটার যদি সামরিক শাসন থাকতো, তাহলে হয়তো পরবর্তী সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু দ্রুত পুনরুদ্ধার হতো বলে আমার মনে হয়, ভালো হতো। কারণ কি, যারা আসবে, কারণ আমি 30-35% যে কথা বললাম, সেটা বিভিন্ন যে সমস্ত যারা নাকি মানে ভোট সার্ভে যারা করেছে তারা, ওদের রিপোর্টটা আমি বললাম। তার মানে কি, আপনার যদি 1/3 অফ ইউর পপুলেশন যদি আপনার ভোট না দেয়, তার মানে কি যারা থাকবে, তো বা ধরে নাও আমাদের আরেকজন সুন্দরী বাবু যেটা বলছেন, 60% লোক, তার মানে কি সেখানে এটা মানে মাইনরিটি গভর্নমেন্ট উড বি দেয়ার। তো মাইনরিটি গভর্নমেন্টের কোনো ডিসিশন হবে না। আর সেখানে বাংলাদেশের মতো যে বাংলাদেশের লোক এটা মেনেও নিতে পারছে না। কারণ কি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা ডিফারেন্স হলো, পাকিস্তানের কিন্তু সেরকম কোনো স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নেই। তারা কিন্তু জাস্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের মাধ্যমে ওরা কিন্তু স্বাধীনতাটা পেয়েছে। পাকিস্তানের কিন্তু এরকম কোনো নিজস্ব কোনো এরকম যে ঘরানা সেরকম নেই। তা কিন্তু বাংলাদেশের একটা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে। যাই হোক, সেটা ভারত ওদের সেই স্বাধীনতা প্রাপ্তিতে হয়তো একটা বিশাল ভূমিকা অংশ নিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণের যদি সবাই যদি আওয়াজ না তুলে, ইফ দে ডু নট বিকাম পলিটিক্যালি মোর কনসাস, তাহলে বাংলাদেশের লোকের দুঃখ আরো আছে বলে আমার মনে হয়, ওদের দুঃখ কমবে না। এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে যদি ওদেরকে বেরিয়ে আসতে হয়, ওরা যে বলছে স্বাধীনতার আন্দোলন, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলছিল না, আমি বলবো ওদের তৃতীয় স্বাধীনতা আন্দোলন করতে হবে। বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, যদি ওদের নিজেদের যদি ভালো যদি নিজেরা চিন্তা করে। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন, দুজনকে আমি জাস্ট 2 মিনিট করে সময় দেবো। যে যদি বাংলাদেশের সহিংসতা বা এই রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী হয়, ধরুন নির্বাচন হলো না, বা হলেও সেটা যেটা রনিবাবু বলছিলেন, ননী স্যার বলছিলেন যে হওয়ার পর সেখানে একটা গৃহযুদ্ধ হয়ে যাবে, কারণ এই সরকারকে হয়তো মেনে নেবে না বাংলাদেশের নাগরিক, তবে কি ভারতের ওপর নতুন করে শরণার্থী বা মানবিক একটা চাপ তৈরি হওয়ার কি আশঙ্কা থাকছে? আমার মনে হয় না অত দূর যাবে। আর ভারত সরকার হাত গুটিয়ে বসে থাকবে বাংলাদেশের। এখন বাংলাদেশের সবচেয়ে যে সংকটে যিনি আছেন তিনি হলেন ইউনূস। তার সম্পদ কিভাবে বাঁচাবেন, উনি 6,000 কোটি টাকা শুধুমাত্র সুদমুখ করে নিয়েছেন এই গভর্নমেন্টের হেড হয়ে। ওনার বাংলাদেশ যে গ্রামীণ ব্যাংক, এটাতে যে উনি 2 নম্বরই করেছেন। শেখ হাসিনা যে আগে বলতো ইউনূস বাটপার, ইউনূস জুৎসোর, ইউনূস চোর, সেটা এতদিন যাবৎ বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনি। এখন মানুষ বিশ্বাস করেছে শেখ হাসিনার প্রতিটি শব্দ একেবারেই অকাট্য, যে ইউনূস সম্পর্কে উনি যে মন্তব্যটা করেছেন, ইউনূস যে স্বৈরাচারী আমেরিকাকে হাতে রেখে সেখানে তার সমস্ত সম্পদ, অ্যাকচুয়ালি ইউনূসের চরিত্রটা হলো জুলফিকার আল ভুট্টোর চরিত্রের মতো, জিন্নাত চরিত্রের মতো। জিন্নাত কোনোদিন মসজিদে যায়নি, নামাজ পড়েনি, ইউনূসও যায়নি। ওনার ইউরোপিয়ান বউ, ওর ছেলে মেয়েরা কেউ এই দেশে থাকে না। বাংলাদেশে যে এখন যে সরকারটা আছে, যে মানে এই যে কি জানি অন্তর্বর্তী সরকার, এটাকে সরকার বলা যায় না, মানে যারা এখন ক্ষমতাটা ভোগ করছে, এরা কেউই বাংলাদেশের না, এরা সব বাইরের, কিন্তু বাইরের প্রোডাক্ট। এখানে অল্প কিছু আছে বাংলাদেশে যারা থাকে, বাংলাদেশে যাদের প্রপার্টি আছে, হ্যাঁ কিছু ছাত্র নেতা বা এরকম, তাও এরা এত বেশি করাপশন করেছে, হাজারো কোটি টাকার মালিক হয়ে গেছে। এদের মানে পিকআপই অন্যরকম, এত টাকা মেরেছে, জনগণের টাকা, সরকারি টাকা মেরে এখন ওরা সাংঘাতিক। এগুলো সব মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আর কি। তো পরিষ্কার হওয়ার ফলে এখন কি হচ্ছে, ইউনূস চাইছে যে শেখ হাসিনার সাথে প্রয়োজনে ও এখন
সরাসরি পারছে না যে কোন রকম বাবা শেখ হাসিনাকেও যদি আমি এনে যদি এস্টাবলিশ করতে পারি, যদি আসে, এ কিন্তু চাইছে, কিন্তু জামাতের পক্ষ থেকে যে চাপটা ওরা আছে সেই চাপের কারণে পাচ্ছে না। এখন তাকে বাংলাদেশের রক্ষা তো দরকার নাই, তার রক্ষা অপেক্ষা তার যে নিজস্ব সম্পদ সেগুলো কিভাবে রক্ষা করবে সে এটা জানে। যদি শেখ হাসিনা আবার আসে, যদি আসে মানে কি আসবেই, তাহলে ওর অস্তিত্ব থাকবে না। শুধু এটা না, এবার যেটা হবে হ্যাঁ, যে বাংলাদেশের স্বাধীনতা হবে না, ভারতবর্ষ পেছনে আছে। শুধু তাই না, পরবর্তী সময়ে ট্রাম্প ভারতে আসার জন্য মোদিকে বারবার ফোন দেয়। আমরা বিষয়টাতে সরে গেছি। শরণার্থী মানবিক চাপ বাড়তে পারে কিনা সেটা আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। শরণার্থী মানবিক চাপ বাড়তে পারে কিনা আপনি বলছেন শতদূর হয়তো যাবে না। ওকে, ঠিক। হ্যাঁ, মানে যদি আওয়ামী লীগ যদি আবার তাদের ব্যান যদি উঠে যায়, তারা যদি নির্বাচনে লড়াই করতে পারে, যদি কিছু ধরেন যদি নির্দল প্রার্থী দাঁড়ায়ও, কারণ যারা নাকি ভোটার আছে তারা তো ভোট দেবে, কিছু লোক তো ভোট দেবে, যারা নাকি কট্টর আওয়ামী লীগ আছে 30-35%, আমার মনে হয় ঠিক আছে, বিএনপি হয়তো হ্যাং হওয়ার সম্ভাবনা থাকতে পারে না, ইন্ডিয়া গভর্নমেন্ট এনার্জি কন্ট্রাক্ট এই সমস্ত ব্যাপার চেপার নিয়ে নেগোসিয়েশন হবে, ফেরত নেওয়ার ব্যাপারও মনে হয় এত কিছু। এই মানবিক চাপ আসতে পারে, আবার শরণার্থীর চাপ আসতে পারে। ইন্ডিয়া শুড বি রেডি ফর দিস অবজারভেশন। ঠিক, ভারতের এই জায়গাটাতে তৈরি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকে খুব গুরুত্বপূর্ণ আলোকপাত করলেন আপনারা দুজনেই। রনিত স্যার আপনাকে ধন্যবাদ, সঞ্জু স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ও নির্বাচনের এক প্রেক্ষাপটে ভারত সতর্ক অবস্থান রাখছে তা তো ঠিক। এখন ভারত মূলত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা, শান্তিপূর্ণ ভোট ও প্রতিবেশী দেশের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব দিচ্ছে। তবে রাজনৈতিক সহিংসতা বা মৌলবাদী শক্তির বৃদ্ধি ভারতের জন্য উদ্বেগের কারণ এবং ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারে। ভারত চাইছে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক, স্থিতিশীল এবং প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বিত হোক। তাই বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়ায় চোখ রেখেছি আমরা। আর আপনারা সব খবর, আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।